শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা চরম সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে প্রতিটা দিন অতিক্রম করছি। তবে আমাদের ঘাবড়িয়ে গেলে চলবে না, মনোবল ধরে রাখতে হবে। যাতে আক্রান্ত না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। আক্রান্ত হলেও আমাদের মনোবল ধরে রেখে তার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে আমি নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা গত ক্লাসে প্রতিরক্ষা ব্যবস্থার কোষীয় প্রতিরক্ষার একটি অংশ দেখেছি যে বি সেলের মাধ্যমে কীভাবে প্রতিরক্ষা অর্জিত হয়। আজকে আমরা জানবো টি সেলের মাধ্যমে আমাদের কীভাবে কোষীয় প্রতিরক্ষা অর্জিত হয়। তাহলে টি সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে আসলে কোষীয় প্রতিরক্ষা অর্জিত হয়। টি সেল অ্যাক্টিভেশনের আগে কী কী ধাপ অতিক্রম করতে হয় টি সেলকে, এবং টি সেল অ্যাক্টিভেশনের পরে এটি কীভাবে ক্রিয়াশীল হয় সেই প্রক্রিয়া সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। চলো আমরা দেখে নিই আজকের ক্লাসটি। তা আজকের ক্লাসের আগে আমি একটু রিভিউ রেখেছি কীভাবে বি সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে ইমিউন ব্যবস্থা জাগ্রত হয়। এখানে মেজর হিস্টোকম্পাবিলিটি কমপ্লেক্স 2 এর মাধ্যমে আসলে বি সেল অ্যাক্টিভ হয় এবং অ্যাক্টিভ বি সেলটি অ্যান্টিবডি তৈরির মাধ্যমে আমাদের কোষভিত্তিক সাড়া প্রদান করে। আর বি সেলকে বলা হয় CD4। এই ধরনের টি সেলকে বলা হয় টি সেল ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশনকে বলা হয় CD4 বা ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন 4 অ্যাক্টিভেশন। আমরা এরপর টি সেল অ্যাক্টিভেশন সম্পর্কে জানব। টি সেল অ্যাক্টিভেশনের জন্য মাধ্যমে যে ইমিউন ব্যবস্থা জাগ্রত হয় তাকে বলা হয় সেলুলার ইমিউনিটি। আমি আলোচনার সুবিধার জন্য এই সেলুলার ইমিউনিটিকে 4টি ধাপে ভাগ করেছি। প্রথম ধাপ হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, অর্থাৎ অ্যান্টিজেন বাইরে কিভাবে প্রদর্শিত হয়। প্রথমে অ্যান্টিজেন প্রবেশ করলে অ্যান্টিজেন আক্রান্ত কোষকে পরিচয় কিভাবে করিয়ে দেয় সেই ধাপ। তারপর 2 নম্বর ধাপ রয়েছে মেজর হিস্টোকম্পাবিলিটি কমপ্লেক্স এবং পেপটাইড 1 পেপটাইড কমপ্লেক্স কীভাবে মেজর হিস্টোকম্পাবিলিটি কমপ্লেক্স 1 এবং পেপটাইডের মাধ্যমে কীভাবে বন্ধ সৃষ্টি হবে, বন্ধ সৃষ্টির মাধ্যমে এরা কীভাবে কমপ্লেক্স গঠন করে সেই ধাপটি। তারপরে 3 নম্বর ধাপে রয়েছে টি সেল অ্যাক্টিভেশন, টি সেল কীভাবে অ্যাক্টিভ হয়। 4 নম্বর ধাপে রয়েছে অ্যাকশন অফ সাইটোটক্সিক টি সেল। আমরা পর্যায়ক্রমিক আলোচনার মাধ্যমে এগুলো জেনে নেব। প্রথম ধাপ হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, অর্থাৎ অ্যান্টিজেন বাইরে কীভাবে প্রদর্শিত হয় আমরা দেখে নিই। যে কোনো ধরনের প্রোটিন বা ভাইরাস যদি কোনো কোষে প্রবেশ করে তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টেশন কোষ আছে 3 ধরনের, বি সেল, ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ। আমি ম্যাক্রোফেজকে নিয়েছি। ম্যাক্রোফেজ কীভাবে অ্যান্টিজেনকে বাইরে প্রদর্শন করে। ভাইরাস যদি কোনো কোষে প্রবেশ করে তাহলে ভাইরাসের যে প্রোটিন রয়েছে প্রোটিনগুলো প্রোটিওলাইটিক এনজাইম বা প্রোটিওজোমের কার্যকারিতায় এটি ফ্র্যাগমেন্টে পরিণত হবে। প্রোটিনের ফ্র্যাগমেন্টকে আমরা পেপটাইড বলতে পারি। এটি পেপটাইড ফ্র্যাগমেন্টটি এখন ম্যাক্রোফেজের অভ্যন্তরে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে প্রবেশ করবে। যে সাইড দিয়ে প্রবেশ করবে এই সাইডকে বলা হয় ট্যাপ। ট্যাপের পূর্ণরূপ হচ্ছে ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েটেড প্রোটিন, মানে পেপটাইডকে ট্রান্সপোর্ট করবে সাইটোপ্লাজম থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে। এই সবুজ চিহ্নিত অংশটি হচ্ছে একটি পেপটাইড বা অ্যান্টিজেন ফ্র্যাগমেন্ট। এই অ্যান্টিজেন ফ্র্যাগমেন্ট যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে প্রবেশ করে ফেলবে তখন ম্যাক্রোফেজের অভ্যন্তরে নতুন ধরনের রাসায়নিক পদার্থ খরিত হবে। একে বলা হবে মেজর হিস্টোকম্পাবিলিটি কমপ্লেক্স 1। বি সেলের ক্ষেত্রে ছিল মেজর হিস্টোকম্পাবিলিটি কমপ্লেক্স 2, এখানে হচ্ছে মেজর হিস্টোকম্পাবিলিটি কমপ্লেক্স 1। এই 1 এবং MHC 1 এবং পেপটাইড খণ্ডকের মাধ্যমে একটি কমপ্লেক্স গঠিত হবে। এই কমপ্লেক্সটি এখন প্রয়োজন হলো বাইরে প্রদর্শিত করা। এই প্রদর্শন করার জন্য আরেক ধরনের অঙ্গাণু রয়েছে গোলগি কমপ্লেক্স। গোলগি কমপ্লেক্স হেল্প করবে। গোলগি কমপ্লেক্সের অভ্যন্তরে এই কমপ্লেক্সটি চলে যাবে। এখান থেকে গোলগি কমপ্লেক্সের যে ভেসিকল রয়েছে ভেসিকলের মাধ্যমে প্লাজমা মেমব্রেনের গায়ে চলে যাবে, সেখানে গিয়ে বাইরে প্রদর্শিত হবে যে আমি একটি অ্যান্টিজেন কে পেয়েছি। এই অ্যান্টিজেন যখন বাইরে প্রদর্শিত হবে তখন নির্ধারিত টি সেল এর গায়ে এসে বসে অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা জানলাম কীভাবে অ্যান্টিজেন প্রেজেন্টেশন ঘটে বা অ্যান্টিজেনটি বাইরে প্রদর্শিত হয়। দ্বিতীয় ধাপ হচ্ছে মেজর হিস্টোকম্পাবিলিটি কমপ্লেক্স 1 এবং প্রোটিন কমপ্লেক্স বা পেপটাইড কমপ্লেক্স। পেপটাইড খণ্ডকটি অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার অভ্যন্তরে পৌঁছালে এই মেজর হিস্টোকম্পাবিলিটি কমপ্লেক্স বা MHC1 প্রোটিনটি তৈরি হয়। এটি নর্মালি থাকে না। যখন অ্যান্টিজেন খণ্ডক ভিতরে ঢুকবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তখন এটি সংশ্লেষিত হবে। এই নব্য সংশ্লেষিত MHC1 যখন ট্যাপ সাইটে পৌঁছাবে, কারণ ট্যাপ সাইটের মাধ্যমে এই পেপটাইডটি ঢুকেছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে,
তখন MHC1 এবং এই পেপটাইডের মধ্যে কমপ্লেক্স সৃষ্টি হবে, যাকে MHC1 প্রোটিন কমপ্লেক্স বলা হয়। ট্যাপসাইড দিয়ে ঢুকলো, পরে MHC1 সংশ্লেষিত MHC1টি ট্যাপসাইডে পৌঁছালো এবং এই বহিস্থ অ্যান্টিজেন পেপটাইড খণ্ডক এবং MHC1-এর মধ্যে কমপ্লেক্স গঠিত হলো। তাহলে আমরা জানলাম কীভাবে কমপ্লেক্স গঠিত হয়। এরপরে যাবো টি সেল কীভাবে অ্যাক্টিভেট হয়। যখন এই অ্যান্টিজেন প্রেজেন্টেশনটা ঘটবে ম্যাক্রোফেজের মাধ্যমে, তখন টি সেল তার TCR সাইটের মধ্যে প্রেজেন্টেড MHC1 এবং অ্যান্টিজেন যখন বাইরে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে, তখন এই TCR-এর সাহায্যে TCR হচ্ছে টি সেল রিসেপ্টর সাইটের সাথে বন্ধন সৃষ্টি হবে। বন্ধন সৃষ্টির ফলে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরিত হবে, যার ফলে টি সেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। টি সেল যখন এই TCR-এর সাহায্যে MHC1-এর সাথে বন্ধন সৃষ্টি করবে, তখন একটি CD8+ পজিটিভ কোষ বলা হয়। CD8 পজিটিভ কোষটি আরেকটি কো রিসেপ্টরের সাহায্যে MHC1-এর সাথে বন্ধন সৃষ্টি করে বন্ধনটাকে ধীর করার জন্য। এরপর এই যে অ্যান্টিজেন প্রেজেন্টেড কোষ ম্যাক্রোফেজ করতে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরিত হবে, এদেরকে কী বলা হয়? ইন্টারলিউকিন। যেমন ইন্টারলিউকিন 1 ক্ষরিত হবে, যার ইন্টারলিউকিন রিসেপ্টর সাইটের ইন্টারলিউকিন রিসেপ্টর সাইট দিয়ে টি সেলের অভ্যন্তরে প্রবেশ করবে এবং টি সেলকে অ্যাক্টিভ করে দেবে। অ্যাক্টিভ টি সেলকে ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন পজিটিভ টি সেলও বলা হয়। ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন 8 পজিটিভ টি সেলটি একটি অবিভেদিত টি সেল। এটি এখন কি বিভাজিত হয়ে নির্ধারিত যে ধরনের টি সেল দরকার সেই ধরনের টি সেল প্রদান করবে। প্রলিফারেশন এবং ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সে দুই ধরনের কোষ সৃষ্টি করবে, যেমন ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন 8 পজিটিভ ইফেক্টর টি সেল, মানে ইফেক্টর টি সেল বলতে পারি সংক্ষেপে। আরেকটা হচ্ছে মেমোরি টি সেল। ইফেক্টর টি সেলটি সাইটোটক্সিক টি সেল সৃষ্টি করবে, যেটি অ্যান্টিজেন আক্রান্ত কোষগুলোকে নষ্ট করে দেবে। আমরা বি সেলের ক্ষেত্রে দেখেছি এটি রসবীতি সাড়া প্রদান করে, অর্থাৎ রক্ত এবং লসিকা উন্মুক্ত অ্যান্টিজেনগুলোকে ধ্বংস করে। আর টি সেলের ক্ষেত্রে কিন্তু তা না। টি সেল হচ্ছে যে কোষের ভিতরে অ্যান্টিজেনটা প্রবেশ করেছে সেই কোষগুলোকে নষ্ট করে দেওয়া, তো কোষকে ধ্বংস করবে। এই জন্য এটি সাইটোটক্সিক টি সেল বলা হয়। আর মেমোরি টি সেল হচ্ছে এনকাউন্টার সেম অ্যান্টিজেন, মানে সেম অ্যান্টিজেন যদি আবারও একবার প্রবেশ করার পর আবারও দেহের মধ্যে প্রবেশ করে, তাহলে এটি অ্যাক্টিভেটেড হয়ে দ্রুত সাইটোটক্সিক টি সেল উৎপাদনের মাধ্যমে কোষীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্রুত জাগ্রত করে দিবে। তাহলে আমরা জানলাম টি সেল কীভাবে অ্যাক্টিভ হয়। আসলে মেজর হিস্টোকম্পাটিবিলিটি কমপ্লেক্স এবং TCR মাধ্যমে বন্ধন যে সৃষ্টি হয়, বন্ধন সৃষ্টির কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণের মাধ্যমে টি সেলটা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হয়ে গেলে এটি ডিফারেন্সিয়েশন বা বিভাজনে ভ্রমণ করে নির্ধারিত টি সেল তৈরি করে দেয়। এখন সর্বশেষ আমরা জানবো যে অ্যাকশন অফ টি সেলটা কীভাবে অ্যাকশনেট হয়। এখানে আমি একটি টি সেল সাইটোটক্সিক টি সেল নিয়েছি, কারণ সাইটোটক্সিক টি সেল হচ্ছে এক ধরনের অ্যাক্টিভ টি সেল, কারণ টি সেলটি অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। আর একটি ভাইরাস ইনফেক্টেড কোষকে সে যেহেতু নষ্ট করে দিবে, যখনই এই যে নির্ধারিত অ্যান্টিজেন যে কোনো কোষের ভিতরে প্রবেশ করার ফলে এটি বাইরে মেজর হিস্টোকম্পাটিবিলিটি কমপ্লেক্স 1 দ্বারা প্রদর্শিত হবে, তখন এই সাইটোটক্সিক টি সেল এর সাথে বন্ধন সৃষ্টি করবে এবং এর প্রয়োজনীয় অ্যাকশনগুলো নিবে। প্রয়োজনীয় অ্যাকশনের মধ্যে বলতে বোঝাচ্ছে সাইটোটক্সিক টি সেল কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে এই ভাইরাস ইনফেক্টেড কোষকে ধ্বংস করার জন্য। যে প্রক্রিয়া একে ধ্বংস করে তাকে বলা অটোপ্টোসিস বা কোষের সুইসাইড। প্রতিদিন আমাদের দেহে 50 থেকে 70 বিলিয়ন কোষ এই প্রক্রিয়ায় প্রতিদিন ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এই প্রক্রিয়াটি অত্যন্ত জরুরি। যে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করলো, যে পারফোরিন এবং গ্রেনজাইম। পারফোরিন হচ্ছে ওই ধরনের রাসায়নিক পদার্থ যা এই গ্রেনজাইমকে ভাইরাস ইনফেক্টেড কোষের ভিতরে প্রবেশ করতে সহায়তা করে। অর্থাৎ পারফোরিন হচ্ছে কিছু পোর বা ছিদ্র তৈরি করবে ভাইরাস ইনফেক্টেড কোষের গায়ে, এখানে ছিদ্র তৈরি করবে। এই ছিদ্র দ্বারা আসলে গ্রেনজাইম ভিতরে প্রবেশ করবে এবং গ্রেনজাইম প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ক্ষরণের মাধ্যমে এই ভাইরাস ইনফেক্টেড কোষগুলোকে নষ্ট করে দেবে। আমরা পরবর্তী ধাপে বিস্তারিত জানবো যে কীভাবে গ্রেনজাইম ক্ষরিত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এটি সাইটোটক্সিক টি সেল নিয়েছি। সাইটোটক্সিক টি সেলের ভিতরে 3টা কালার নিয়েছি আমি, লাল, সবুজ এবং নীল কালার।
নীল কালার হচ্ছে একদম বাহক, আর লাল হচ্ছে লাল এবং যে সবুজ কালারের দুটি এনজাইম নিয়েছি। সবুজ কালারের এনজাইমকে বলা হচ্ছে, আচ্ছা, যখন সাইটোটক্সিক টি সেলটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন এবং টার্গেট সেল পেয়ে যাবে, তখন টার্গেট সেলে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে। সাইটোটক্সিক টি সেল কর্তৃক ক্ষরিত হবে। রাসায়নিক পদার্থগুলোর নাম আমরা একটু জেনে নেই। এই লাল চিহ্নিত রাসায়নিক পদার্থকে বলা হয় গ্রেনজাইম, যা বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরণের মাধ্যমে টার্গেট সেলকে ধ্বংস করে। আর সবুজ চিহ্নিত অংশটাকে বলা হচ্ছে পারফোরিন। এই পারফোরিন আসলে পোর বা ছিদ্র সৃষ্টি করে, আক্রান্ত কোষ বা টার্গেট কোষের প্লাজমা পর্দার গায়ে ছিদ্র সৃষ্টি করে, যে ছিদ্রের মাধ্যমে গ্রেনজাইমটি আক্রান্ত কোষের অভ্যন্তরে প্রবেশ করবে। আর যে স্ক্যাফোল্ডিং প্রোটিন এদেরকে বহন করে তাকে বলা হয়েছে সারগ্লাইসিন। এটি একটি বাহক, এই দুই ধরনের এনজাইমের গ্রাহক। এখন আমরা গ্রেনজাইমের রাসায়নিক ক্রিয়া জানবো। বিভিন্ন ধরনের গ্রেনজাইম রয়েছে, এর মধ্যে গ্রেনজাইম বি অটোপ্রোসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষকে ধ্বংস করে। কীভাবে ধ্বংস করে আমরা একটু দেখে নিই। যে গ্রেনজাইম প্রথমে বিআইটি মানে বিট নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে। বিটটি একটি লম্বা আকৃতির বিট, অনেক প্রোটিন। এই প্রোটিনটাকে কিছু এনজাইম আছে যেমন ক্যাসপেস 8 একে ক্লিপ বা খণ্ড করে দেবে, তখন একে ট্রাঙ্কেটেড বা খাটো বিট বলা হবে। খাটো বিটটি টার্গেট কোষে মাইটোকন্ড্রিয়ার প্লাজমা পর্দার গায়ে লেগে যাবে। প্লাজমা পর্দা এদের কাজই হচ্ছে প্লাজমা পর্দা, মাইটোকন্ড্রিয়াল প্লাজমা পর্দার ভেদ্যতা বাড়িয়ে দিয়ে এর ভিতরে যে মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে ঘটে, মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে যে সাইটোক্রোম সি রয়েছে, সাইটোক্রোম সি কে বাইরে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ধাত্র রয়েছে, ধাত্র থেকে সাইটোসল বা অথবা সাইটোপ্লাজমে বের করে নিয়ে আসা, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল পাথওয়েকে নষ্ট করে দেওয়া। সাইটোক্রোম সি, হলুদ চিহ্নিত অংশটি হচ্ছে সাইটোক্রোম সি। যখন টি বিট বা ট্রাঙ্কেটেড বিটটি এই মাইটোকন্ড্রিয়ার গায়ে লেগে যাবে, তখনই মাইটোকন্ড্রিয়ার যে বাইরে আবরণ রয়েছে তার ভেদ্যতা বেড়ে যাবে এবং সাইটোক্রোম সিটি মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তর থেকে সাইটোপ্লাজমে বা সাইটোসোলে বেরিয়ে আসবে। আর এদিকে সাইটোসোলের ভিতরে আরেক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হয়ে যাবে যাকে বলা হয় প্রোক্যাসপেস 9। এই প্রোক্যাসপেস 9 এবং সাইটোক্রোম সি দুইজনে মিলে একটি নতুন ধরনের বডি তৈরি করবে যাকে অ্যাপোপ্টোসোম বলা হচ্ছে। এই অ্যাপোপ্টোসোম আসলে মেইন কাজটি করবে, আমরা দেখি কিভাবে। এদিকে আরেক ধরনের রাসায়নিক পদার্থ গ্রেনজাইম থেকে ক্ষরিত হবে যাকে প্রোক্যাসপেস 3 বলা হয়। এই প্রোক্যাসপেস 3-র উপরে এই অ্যাপোপ্টোসোমটি ক্রিয়াশীল হবে। প্রোক্যাসপেস মানে আদি ক্যাসপেট, এটি ক্রিয়াশীল না, একে অ্যাক্টিভ করার জন্য এই অ্যাপোপ্টোসোমটি ক্রিয়াশীল হবে। প্রোক্যাসপেস ক্রিয়াশীল হয়ে অ্যাক্টিভেটেড ক্যাসপেস 3-তে পরিণত হবে। এই অ্যাক্টিভেটেড ক্যাসপেস 3টি প্রতিটা কোষের ভিতরে একটি বিশেষ ধরনের এনজাইম থাকে যাকে বলা হচ্ছে আইক্যাড বা ইনহিবিটর অফ ক্যাসপেস অ্যাক্টিভেটেড ডিএনএস, মানে ডিএনএকে নষ্ট করে দেওয়ার জন্য এক ধরনের এনজাইম আমাদের কোষের সাইটোপ্লাজমে সবসময় থাকে, কিন্তু এটি অ্যাক্টিভ অবস্থায় থাকে না, এই জন্য একে আইক্যাড বা ইনহিবিটর বলা হয়েছে, ইনহিবিটর ক্যাট বলা হয়েছে। ইনহিবিটর ক্যাট যখন প্রোক্যাসপেস 3 হয়ে যাবে তখন ইনহিবিটর ক্যাটটি আর ইনহিবিটর থাকবে না, এটি ক্যাডে পরিণত হয়ে যাবে, অর্থাৎ সক্রিয় হয়ে যাবে ডিএনএস এনজাইমটা, মানে ক্যাসপেস অ্যাক্টিভেটেড ডিএনএস। এই ডিএনএস এনজাইমের কাজ হচ্ছে ডিএনএকে নষ্ট করে দেওয়া। এখন সে ডিএনএসকে নষ্ট করে দিবে, মানে আক্রান্ত কোষের ডিএনএর যে চেইনটা শিকলটা রয়েছে তাকে ফ্র্যাগমেন্টে পরিণত করে দেবে, খণ্ড বিখণ্ড করে দেবে, ফলে আক্রান্ত কোষের আর ক্রিয়াশীল থাকবে, আক্রান্ত কোষটি নষ্ট হয়ে যাবে। এখানে আমি একটি ইমেজ নিয়েছি, খেয়াল করো। এখানে যে হলুদ চিহ্নিত অংশটি যে পারফোরিন, পিঙ্ক কালার অংশটি হলো পারফোরিন, আর হলুদ চিহ্নিত অংশটি হলো গ্রেনজাইম। এই গ্রেনজাইম তার রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে কিছু যে বিট, ট্রাঙ্কেটেড বিট ক্ষরণ করেছে, ফলে সাইটোক্রোম ক্ষরিত হচ্ছে। এই সাইটোক্রোমটি অটোপ্টোসোম গঠন করছে। অটোপ্টোসিম এদিকে যে প্রোক্যাসপেস 3টা ছিল, প্রোক্যাসপেস 3-এর উপর ক্রিয়াশীল হয়ে ক্যাসপেস 3-তে পরিণত করেছে, যেটি আইক্যাডের উপর ক্রিয়াশীল হয়ে ক্যাডে পরিণত করেছে। এই ক্যাটটি আমাদের যে ডিএনএ রয়েছে, ডিএনএকে ডিনেচার বা নষ্ট করে দেওয়ার মাধ্যমে আমাদের আক্রান্ত কোষকে ধ্বংস করে ফেলেছে। আর এই প্রক্রিয়াকে অটোপ্টোসিসও বলা হয়। এভাবে আমাদের আসলে টার্গেটগুলো সাইটোটক্সিক টি সেলের ক্রিয়ায় নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে।
তাহলে আমরা 4টি ধাপের মাধ্যমে জানলাম যে কিভাবে টি সেল তার কোষভিত্তিক সাড়া প্রদান করে। প্রথম ধাপটি ছিল কিভাবে প্রথমে অ্যান্টিজেন বাইরে প্রদর্শিত হবে, অ্যান্টিজেন প্রবেশ করার পর অ্যান্টিজেন প্রদর্শনের পরে হচ্ছে পেপটাইড এবং MHC1 এর মধ্যে কমপ্লেক্স গঠিত হবে। 3 নম্বর ধাপে ছিল কিভাবে টি সেলে অ্যাক্টিভেশন ঘটবে। 4 নম্বর ধাপ হবে যে অ্যাক্টিভ টি সেল অর্থাৎ সাইটোটক্সিক টি সেল কীভাবে টার্গেট কোষের উপর ক্রিয়াশীল হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ঘরে থাকো, নিরাপদ থাকো এবং করোনা ভাইরাসের সংক্রমণ রোধের ব্যাপারে সচেতন হও। সকলে ভালো থাকো। সকলকে ধন্যবাদ জানাই। আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।